খড়িবাড়ির একটা ছবি দেখাবো এই যুদ্ধের আবহে। দেখুন এই ব্যক্তিকে ধরা হয়েছে, দেখে মনে হচ্ছে না একটু মানসিক ভাবে রোগগ্রস্ত? না, চর, বাংলাদেশের চর খড়িবাড়িতে সেনার ক্যাম্পের পাশ থেকেই গ্রেফতার। এই অবস্থায় বাগডোগরায় গ্রেফতার বাংলাদেশি চর ব্যাংডুবি সেনা ছাউনি, তার আশেপাশে ঘোরাঘুরি করছিল পুলিশের জালে সন্দেহভাজন এই বাংলাদেশি। ধৃত সন্দেহভাজন আশরাফুল আলম। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্রর সঙ্গে। বিশ্বজিৎ, কি খবর রয়েছে এর সম্বন্ধে? দেখো, জোনাল ডিএসপি র্যাঙ্কে ছিল এই প্রাক্তন বাংলাদেশি চর, যাকে মূলত গ্রেপ্তার করা হয়েছে এবং সেনাবাহিনীর ক্যাম্পে এলাকায় ঘোরাঘুরি করছিল। সন্দেহজনক অবস্থায় এই বাংলাদেশি চরকে গ্রেপ্তার করে চাঞ্চল্যকর তথ্য নিজে মুখে স্বীকার যে প্রাক্তন তিনি গোয়েন্দা ছিলেন বাংলাদেশে একেবারে ডিএসপি র্যাঙ্কে। এই কোনো মতে কিন্তু একেবারে হাতছাড়া করছে না গোয়েন্দা দপ্তর। বারবার জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু তথ্য পেয়েছে গোয়েন্দারা, পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নেমে পুলিশ। মূলত কেন এই বাংলাদেশি চর একেবারে সেনাবাহিনী এলাকায় ঘোরাঘুরি করছিল, শুধু সেনাবাহিনী নয়, যে এলাকায় ঘোরাঘুরি করা হচ্ছিল তা কিন্তু ব্যাংডুবি সেনা ছাউনির একেবারে অস্ত্র ভান্ডার, যেখানে সমস্ত ধরনের অস্ত্র মজুদ থাকে। সেই অস্ত্র ভান্ডার এলাকা সংলগ্ন এলাকায় এই বাংলাদেশি চরকে গ্রেপ্তার করায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য এলাকা এবং নিরাপত্তা যথেষ্টভাবে আটক করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। গত কয়েকদিন আগে তুমি দেখেছিলেন যে আফগান নাগরিককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল সেই সেনাবাহিনীর ক্যাম্প এলাকায় প্রবেশের মুখে। এবার এই বাংলাদেশি চরকে গ্রেপ্তার করা, এই বাংলাদেশি চরকে বাংলাদেশ পাঠিয়েছে কিনা। ভাড়ে মা ভবানী, দুটো দেশি, পাকিস্তান যেমন তেমন বাংলাদেশ। এমনই অবস্থা পাকিস্তান বাংলাদেশের, তাতেও হম্বিতম্বি। এই দুদেশই বারবার ভারতের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। পেটে ঠিক মতো ভাত জোটে না, তবু মুখে বড় বড় কথা। যুদ্ধ মানে শুধু হাতে মারা নয়, ভাতেও মারা। গত 2 বছর ধরে পাকিস্তান একটা ইকোনমিক ক্রাইসিসে ছিল। যেভাবে সেখানে ভারত একটার পর একটা মিসাইল শেষ করছে, ধ্বংস করছে, তাতে পাকিস্তানের যথেষ্ট আর্থিক ক্ষতি হচ্ছে। তুরস্ক এবং আজারবাইজান ছাড়া, টার্কি আর আজারবাইজান ছাড়া সেরকম ভাবে পাকিস্তানের পাশে কেউ নেই। টার্কি এবং আজারবাইজান এরা এই যে দুটো দেশ, তারা না আর্থিকভাবে পাকিস্তানকে সাহায্য করতে পারবে না সামরিকভাবে পারবে। ট্রাম্প বলেছে আমেরিকা এমন কোনো যুদ্ধে জড়াবে না যেখানে আমেরিকান কোনো ইন্টারেস্ট নেই, কাজে পাকিস্তান আমেরিকার কোনো সহায়তা পাবে না। আমার মনে হয় পাকিস্তানের কাছে এই মুহূর্তে কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছ থেকে কোনো সাহায্য পাওয়া কিন্তু যথেষ্ট কঠিন একটা ব্যাপার। জঙ্গিদের কারখানা চালায় পাকিস্তান। লস্কর, জৈশ থেকে আল কায়দা সব কুখ্যাত জঙ্গি সংগঠনের হেড অফিস পাকিস্তানে। জঙ্গিদের পিছনে বিপুল খরচ করে পাক সরকার, আর দেশের সাধারণ মানুষের জন্য ভাড়ে মা ভবানী। ভাত পেতে হাত পাতে, কখনো IMF এর কাছে, কখনো বিশ্ব ব্যাংকের কাছে। লোন নিয়ে শোধ করতে পারে না, অর্থনীতির হাঁটু কাঁপে। লোনের বোঝা সামলাতে আবার লোনের আবেদন। মানবিকতার খাতিরে সাহায্য করে IMF। বছর 3 আগে $700 কোটি দিয়ে পাকিস্তানকে সাহায্য করেছিল তারা। এই টাকাও ঠিক মতো ব্যবহার করতে পারেনি ইসলামাবাদ। করবে কি করে? সে দেশের মাথাদের লক্ষ্য তো চেয়ার বাঁচানো। তার জন্য বারবার ভারতকে রক্তাক্ত করার চেষ্টা। এই লক্ষ্যে ইসলামাবাদ জঙ্গি তৈরি করে। দেশের মানুষ ভাত পেলেন কি না পেলেন তাতে কি বা এসে যায়? এর ফলে যা হওয়ার তাই হয়েছে। অর্থনীতিতে বিশ্বের মধ্যে ভারত 4 নম্বরে পৌঁছে যাচ্ছে। বাংলাদেশ সেখানে 34-এ, পাকিস্তান আরো নিচে 43 নম্বরে। যুদ্ধ যুদ্ধ করে নাচছে পাকিস্তান, আর সে দেশের মানুষ খিদে মরছে। পাকিস্তানে রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম 3285 টাকা, একটা ডিমের দাম 25 টাকা। কয়েকদিন আগেও 1 কেজি আটার দাম ছিল 800 টাকা। কোন দেশের মুদ্রা কত দামি সেটা দেখেই বোঝা যায় কার কত দম। ভারতের 1 টাকা মানে বাংলাদেশের 1 টাকা 24 পয়সা, আর পাকিস্তানের প্রায় 3.5 টাকা। এই হচ্ছে ভাড়ারের হাল। তবু মুখে কত বড় বড় কথা।
গত বছরের অগস্ট থেকে পদ্মা পারে নতুন তদারকি সরকার। তারপর থেকেই বাংলাদেশে ভারত বিদ্বেষ। এর জেরে তারাই কিন্তু বিপাকে পড়েছে। বাংলাদেশের অর্থনীতির বড় অস্ত্র পোশাক শিল্প ধুঁকছে। অন্ধ ভারত বিরোধিতায় অনেকে ভারতীয় পণ্য বর্জন করছেন। এর ফলে ঘুরপথে অন্য দেশ থেকে বেশি খরচে অনেক কিছু আমদানি করছে বাংলাদেশ। এতে জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে। এত কিছুর পরেও ভারতের বিরুদ্ধে হম্বিতম্বি বন্ধ হয়নি বাংলাদেশ ও পাকিস্তানের। পাকিস্তানের এই করুণ হাল অবশ্য অনেক দিন ধরেই। শূন্য ভাড়ার নিয়ে বারবার IMF এর কাছে হাত পাতে। চীনের থেকেও বিপুল ঋণ নিয়েছে। বিনিময়ে দেশের একটা বড় অংশ বেজিং এর হাতে তুলে দিয়েছে ইসলামাবাদ। তারা ভাবে ভারতের হাত থেকে চীনই তাদের বাঁচাবে, কিন্তু আজ পর্যন্ত সেরকম কিছু হয়নি। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বোঝে, এর বাইরে চায়না কিছু বোঝে না। কাজে সেই জায়গাটা অলরেডি ক্ষতিগ্রস্ত হতে চলেছে এবং চায়না এখন সাইলেন্ট অবজারভারের রোল প্লে করবে। আর আরো একটা বিষয় হচ্ছে, চায়না আমেরিকা যেভাবে ট্রেড ওয়ার চলছে, চায়না কোনোভাবেই এখন ভারতের বিপক্ষে যাবে না এবং চায়না উইল নট ফাইট আ ওয়ার ফর এনি আদার কান্ট্রি। কাজে পাকিস্তানের কাছে কিন্তু এখন সহায়তার আর কোনো দরজা নেই। মুখে ফাঁপা বলি আর ভাতের জন্য হাত পাতছে আন্তর্জাতিক সংস্থার কাছে। পাকিস্তানের অর্থমন্ত্রকের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, শত্রুর দ্বারা ব্যাপক ক্ষতি হওয়ায় আন্তর্জাতিক পার্টনারদের থেকে ঋণের আবেদন করছে পাকিস্তান সরকার। যুদ্ধের উত্তেজনা এবং শেয়ার বাজারে ধসের কারণে পাকিস্তান বিপর্যস্ত, তাই আন্তর্জাতিক পার্টনারদের কাছে ঋণের আবেদন। পাক অর্থমন্ত্রকের এই পোস্ট ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। পরে তারা দাবি করে পাক অর্থমন্ত্রক ঋণের আবেদন করে কোনো পোস্ট করেনি। অর্থমন্ত্রকের সোশ্যাল মিডিয়ার পেজ হ্যাক করা হয়েছে। এখন একমাত্র যে দরজাটা খোলা রয়েছে সেটা হচ্ছে ভারতের সাথে একটা টেবিলে বসে নেগোসিয়েশন এবং সেখানে সারেন্ডার করা এবং যে কোনো পরিস্থিতিতে ভারত বিরোধী যে প্রক্সি ওয়ার কয়েক দশক ধরে পাকিস্তান চালিয়ে আসছে সেইটাকে শেষ করা। এর বাইরে আমার মনে হয় না পাকিস্তানের কাছে আর কোনো অপশন আছে বলে। নিউজ 18 বাংলা। এরপরেও ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছ থেকে আরো টাকা চাইছে পাকিস্তান, আরো টাকা চাইছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই শর্তেই দেয় যে পাকিস্তানের উন্নয়ন প্রকল্পে এই টাকা লাগাতে হবে। ইতিমধ্যে আগে স্যাংশন হওয়া টাকা পেয়ে গেছে পাকিস্তান, কয়েকশো কোটি টাকা। কিন্তু সেই টাকা কি আদৌ উন্নয়ন প্রকল্পে লাগাবে? আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়, আমি স্টুডিও থেকে অয়ন রয়েছি। ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়, আপনার কি মনে হয় ভারত প্রবল আপত্তি জানিয়েছিল, এখন এই টাকা দেওয়া উচিত নয়, কিন্তু আগে যেহেতু স্যাংশন হওয়া সেই জন্য টাকা দিয়েছে, IMF যে শর্তে দেয় সেই শর্ত কি এখন এই মুহূর্তে পালন করবে পাকিস্তান? কোনোদিনও তো করে না। না, আমার মতো পাকিস্তান জীবনে করবে না। IMF এর থেকে এই যে লোনটা দেওয়া হয়েছে তার ক্ষেত্রে পাকিস্তান সেই লোনটা নিয়ে যে কি কোথায় লাগাবে এই বিষয়ে আমাদের ভারতবর্ষে কোনো সন্দেহ নেই যে ওরা টেররিস্ট অর্গানাইজেশন যেগুলো আছে ওগুলো আবার করে সক্রিয় করবার চেষ্টা করবে। কিন্তু আমাদের পক্ষে যেটা মনে রাখা দরকার হচ্ছে, আমরা আপত্তি জানিয়েছি IMF এর কাছে এবং IMF সেই আপত্তিটা নোট করেছে এবং তাদের প্রেস রিলিজে জারি করেছে। এরপরেও যদি ওরা দেখে যে পাকিস্তান সেই পয়সাগুলোকে নিয়ে, সেই লোনের পয়সাগুলোকে নিয়ে টেররিস্ট অর্গানাইজেশনের দিকে তাকাচ্ছে এবং তাদের সাহায্য করার চেষ্টা করছে, তাহলে স্পষ্টভাবে বলা যাবে যে ইন্টারন্যাশনাল প্রেসারে পাকিস্তান কতটা দাপটে আসবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং পরের বার যখন লোন নিতে যাব আমরা, সেই সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ নেই যে IMF সেই লোনটা দিতে আগ্রহী হবে না। আর IMF থেকে আমরা কি কখনো ওয়াকআউট করতে পারি? আমরা কি IMF কে পরিত্যাগ করতে পারি কখনো? আমাদের পক্ষে কি সম্ভব? দেখো, IMF কে পরিত্যক্ত করতে ইজ a decision which is very diplomatic in nature, right, and has an economic liability. আমাদের যে ভোটের যে পোর্শনটা সেটা কিন্তু চলে যাবে। আমার মতে IMF থেকে আমরা ওয়াকআউট করতে পারি, or we can just put in our voice of dissent, কিন্তু ওয়াকআউটটা করা একেবারেই ঠিক হবে না, বিকজ ওয়াকআউট করলে তার অনেক তাৎপর্য আছে।
আমার মতে উই শুড টেক IMF ইনটু কনফিডেন্স এবং সরাসরি ভাবে বোঝা দেওয়া উচিত যে পাকিস্তানের এই যে IMF এর লোনটা দেওয়া হয়েছে তার প্রত্যেকটার হিসেব রাখা উচিত, যাতে করে ওরা ওই সেই একই পয়সা, লোনের পয়সা টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচারে না লাগায়। একেবারে আমি আসবো, কারণ বাংলাদেশ পাকিস্তান দুটোই তো এক। এখন পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ এখনো পর্যন্ত যদিও চুপচাপ আছে। এই চুপচাপ থাকাটাও একটা অন্যরকম গন্ধ ছড়ায়। তাই পূর্ব সীমান্তে অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ সীমান্ত কাজে লাগাবে না তো, সেনা বাড়াচ্ছে পাক উস্কানি পশ্চিম সীমান্তে, আর বাংলাদেশেও অতন্দ্র পাহারা মালদার আদমপুর সীমান্তে চলে যাব বিএসএফ নজরদারি। সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে। সেবক, কি অবস্থা আদমপুর সীমান্ত? আগে থেকেই কি এই রকম ভাবে গোলাগুলি চলতো কিনা ভারত বাংলাদেশ সীমান্ত, এবং বাংলাদেশের মাটি ব্যবহার করবে পাকিস্তান, এরকম আশঙ্কাও তৈরি হচ্ছে কিনা? একদমই, দেখো মালদহের আদমপুর যে সীমান্ত, পুরাতন মালদহের এই এলাকা এই কারণেই আরো বেশি স্পর্শকাতর যে গত 2005-এও এখানে দুই বাহিনী অর্থাৎ তৎকালীন বিডিআর আর বিএসএফ এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। প্রায় যুদ্ধ পরিস্থিতি, দুদিন ধরে এক নাগাড়ে গোলাগুলির চলে, যাতে গুলিবিদ্ধ হয় এক মহিলা। এবং এখানে সীমান্তের ওপারেই মহানন্দা নদী, তার ওপারেই রাজশাহীর ভোলাহাট এলাকা, এখানে সেই সময় কাঁটাতার না হলেও বর্তমানে কাঁটাতার হয়েছে, কিন্তু সীমান্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে। একই সঙ্গে বিএসএফ সতর্কতা বাড়িয়েছে, পাহারা বাড়িয়েছে, কয়েক গুণ পাহারা বেড়েছে এই এলাকায়। কারণ যেটা বারবার স্থানীয়রাও নানাভাবে আলোচনা করছেন যে এখনকার যা পরিস্থিতি, যেভাবে ভারত পাকিস্তানের একটা দ্বৈরথ চলছে, সেখানে বাংলাদেশ যেভাবে পাকিস্তানের সঙ্গে সম্প্রতি তাদের সুসম্পর্ক হয়েছে, সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে যদি বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হয় তাহলে এই সব এলাকা, সেখানে কিন্তু সুরক্ষা কোনো ফাঁকফোকর রাখতে চাইছে না বিএসএফ। আর তাই এখানে কিন্তু প্রচুর নজরদারি। সীমান্ত পারে এখানে মানুষজন যেটা দাঁড়ালেন আদমপুরে, যে ওপার বাংলার যে মাইকের ঘোষণা, সেগুলোও কিন্তু তারা শুনতে পান এবং তারা জানাচ্ছেন গত দুদিন ধরে মাইকে শুনছেন বাংলাদেশের ওপারে ঘন ঘন ঘোষণা হচ্ছে, যেখানে বলা হচ্ছে কেউ রাতের বাড়ি থেকে বেরোবেন না, কেউ নদীতে নামবেন না। সব মিলিয়ে বাংলাদেশও যথেষ্ট চাপে আছে এই পরিস্থিতিতে, এমনটা বলছেন। ওখানেও মাইকিং হচ্ছে বাংলাদেশের সীমান্ত এলাকায় যে অন্ধকারে বেরোবেন না, অন্ধকার করে রাখুন, কেউ নদীতে নামবেন না। আমাদের এখানে বিএসএফ যেভাবে অ্যালার্ট আছে তাতে আমাদের ক্ষতি হয় না, হওয়ারই কথা। বাংলাদেশের এসে আমাদের অ্যাটাক করার বোধহয় পারবে না। আমরা যেহেতু আমাদের বিএসএফ অ্যালার্ট আছে, রাত্রে একটু ঘোরাফেরা করতে মানাই করছে, সন্ধ্যা সকাল ঘুরো। এখন কি তাহলে আমবাগানে রাত পাহারা হচ্ছে? হ্যাঁ, মোটামুটি 9টা-10টা পর্যন্ত হয়, তারপরে আর ভোর 4টার দিকে আবার আসে সবাই। এখন তো বাঁধ এই তার ঘেরা হয়ে গেছে, এখন কোনো কিছু এখন হয়নি এরকম। এখন কি ওদিকে কোনো ঘোষণা টোষণা শুনতে পাচ্ছেন? না, কিছু এরকম শুনতে পাওয়া যাচ্ছে না। তো ওরা নিজে ওরা শাসন করে দিয়েছে যে নিচে বর্ডারে কেউ আসবে না, নামবে না। আচ্ছা, পাবলিককে বলে কারা? ওই বাংলাদেশের। আপনারা শুনতে পাচ্ছেন? এবার থেকে শুনতে পাই। পাকিস্তানকে বিশ্বাস নেই, তাই বিএসএফ কড়াকড়ি করেছে এ রাজ্যের বিভিন্ন সীমান্তে। আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছে যাব। ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়, কোন রকম ভাবে পাকিস্তানকে তো বিশ্বাস নেই, তবুও কি আশঙ্কা থাকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারে? দেখো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে পাকিস্তানের আইএসআই বাংলাদেশে পুরোপুরি ঢুকে গেছে। একদম, কেবল ঢুকে যায়নি, ওরা অনেক কিছু কন্ট্রোল করছে। আমাদের ক্ষেত্রে ইস্টার্ন কমান্ড এবং ইস্টার্ন এয়ার কমান্ড যথেষ্ট তৎপর। ওরা উই আর অলওয়েজ রেডি, যেমন বিএসএফই তৈরি আছে। তবে আমি আশা করি না বাংলাদেশ কোনোভাবে এই যুদ্ধে জড়িত হতে চাইবে। আচ্ছা, ওরা হয়তো চুটপাট, যেমনি এক্ষুনি বললে যে একজন ধরা পড়েছে বাগডোগরার কাছে, সেমনি একটা ভেরি ভেরি স্মল স্কেল ইনসিডেন্স মাইট হ্যাপেন। বাট আমরাও চাই না এই ফ্রন্টটা, এই যে ইস্টার্ন ফ্রন্টটা আমরা চাই না খুলে যাওয়া উচিত। উই আর ফাইটিং অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট অ্যান্ড দ্য নর্দার্ন ফ্রন্ট। এই দুটোই আমাদের মতে, এই দুটোই আমাদের সীমিত থাকা দরকার। এই ছোটখাটো ইনসিডেন্টে একজন গুপ্তচর ধরে দেওয়া, at the same time আমি বলে রাখা যেটা বলে রাখা দরকার is we should have no complacency. Right. The Eastern Air Command and the Eastern Command has to be absolutely necessary for any untoward incident, not only against Bangladesh but even from China.
কোনো ঝুঁকি নেওয়াই উচিত নয়। পরবর্তী সময় আবার আলোচনা করব আপনার সাথে, অবশ্যই আপনার মতামত নেব। যেমন হাসিমারা সেনা ছাউনি, কয়েকদিন আগে, দুদিন আগেই এক ব্যক্তি গাছের উপর উঠে উঁকি ঝুঁকি মারছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। হাসিমারাতে রাফাল রয়েছে 13 থেকে 14টা। হাসিমারা সেনা ছাউনিতে উঁকি ঝুঁকির জেরে এবার ব্যাপক কড়া নিরাপত্তা, স্নিফার ডগ নিয়ে তল্লাশি পুলিশের। হাসিমারা সেনা ছাউনির নিরাপত্তা আরো জোরদার, অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও নাকা তল্লাশি। পশ্চিমে পাক সীমান্তে উত্তেজনা, সতর্ক পূর্ব প্রান্তের বাসিন্দারা। বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া দিতে এবার গ্রামবাসীরাই এগিয়ে এলেন, তারাই জমি দিলেন। জলপাইগুড়ির বেরুবাড়িতে মিটতে চলেছে দীর্ঘদিনের সমস্যা। পাক মদতে কাশ্মীরে জঙ্গিহানা, 26 জনের মৃত্যু। পেহেলগাঁওয়ের জঙ্গিহানার পরে সতর্ক জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দারা। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কৃষকরা করলেন জমিদান। একদম প্রায় পাশে বর্ডার সীমান্ত, এখানে তো কাঁটাতার নেই। না, কাঁটাতার নেই। বাংলাদেশ থেকে এখানে লোক পাচার হচ্ছে, এটার জন্য আমরা চাই যে এখানে একটা বর্ডারের বেড়া কাটা হোক, তারা আমরা শান্তিপূর্ণ থাকতে চাই বউ বাচ্চা নিয়ে। আমি শুধু এটাই চাই আমার কাছে। আপনি জমি দিচ্ছেন? আমার অল্প জমি যাচ্ছে, আমি দিচ্ছি, আমার কোনো অভিযোগ নেই। মানে আপনি চাচ্ছেন যে নিরাপদে থাকেন? নিরাপদে থাকার জন্য। জলপাইগুড়িতে বাংলাদেশ সীমান্ত প্রায় 90 কিলোমিটার, এর মধ্যে 41 কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই। জলপাইগুড়ির বেরুবাড়িতে এরকম খোলা সীমান্ত রয়েছে 19 কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে কাঁটাতার না থাকায় মাঝে মধ্যেই এবারে ঢুকে পড়ে বাংলাদেশি দুষ্কৃতীরা। রাতে গ্রামে ঢুকে লুটপাট চালায়। এসব রুখতে দীর্ঘদিন ধরেই সীমান্তে কাঁটাতারের বেড়ার দাবি গ্রামবাসীদের, কিন্তু জমি জটে সেই কাজ শুরু করা যায়নি। এবার কাঁটাতার বসাতে জমিদান করলেন গ্রামবাসীরা। আমরা তো এই যে বাংলাদেশ, আমরা ইন্ডিয়া, হ্যাঁ, মানে পাশাপাশি, হ্যাঁ, 1/2 কিলোমিটার হবে না। তাই আমরা চাচ্ছি, সরকারকে বলছি যে তাড়াতাড়ি বেড়াঘাটা হয়ে যাক। যেদিক দিয়ে রোড হবে ওই দিক দিয়ে আমরা পজিশন দিয়ে দিছি, হ্যাঁ, যার যতটুকু যাবে তার ততটুকু দিয়ে দিছি। আমাদের মনে করেন 2.5 বিঘা জমি যাচ্ছে আমার। হাসি মনে দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছি, যাতে নিরাপদে থাকতে পারি। যেখানে যেখানে কাঁটাতারের বেড়া হয়নি, আমরা কোনো নির্দ্বিধায় স্ব-ইচ্ছায় আমরা সেই জমি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যৌথ যে বর্ডার রোডের যে কাজ আমরা দিতে চাই এবং দিচ্ছে। দ্রুত এই বর্ডার রোডের কাজ শেষ হোক। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়িতে 50 জন কৃষক বর্ডারে ফেন্সিং এর জন্য জমি দিয়েছেন। এতে 19 কিলোমিটার সীমান্তের মধ্যে 11 কিলোমিটারের কাঁটাতার দেওয়া যাবে। বাকি 8 কিলোমিটারের জটিলতা দ্রুত কাটবে বলে আশাবাদী প্রশাসন। বিগত 4 মাসে প্রায় র্যাপিড ফায়ারের মতন আমরা মিটিং গুলো করেছি সাধারণ মানুষের সঙ্গে, যাতে খুব তাড়াতাড়ি আমরা এই কাজটা সম্পন্ন করতে পারি, মানুষকে বোঝাতে সক্ষম হই। যে ক্ষেত্রে জমির কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট প্রবলেম গুলো হয়েছিল, কোন এলাকা দিয়ে যাবে বেড়াটা, সেই সবগুলো আমরা যখন ওভারকাম করে যখন মানুষকে বোঝাতে সমর্থ হয়েছি, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে এসেছে। জলপাইগুড়ির এই দক্ষিণ বেরুবাড়ি একসময় ছিটমহলের মধ্যে ছিল। 2015 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়, তবে সীমান্ত ঘেরা হয়নি। এখন সমস্যা দেখা দিয়েছে কি, ওই যে 6খানা সিট, এই 6খানা সিটের মধ্যে অ্যাডভান্স ল্যান্ড, এই অ্যাডভান্স ল্যান্ডের জমির কাগজ সব বাংলাদেশের। এখানকার মানুষজন ব্রিটিশ আমল থেকেই বাড়িঘর করেছিল, সেই ব্রিটিশ আমলের কাগজ আছে, কিন্তু নতুন বাংলাদেশের যে কাগজ সেটা তো আমরা পাইনি। এখন এই এলাকার মানুষ চাচ্ছে যে আমাদের বেরুবাড়িতে অবিলম্বে তার কাটা বেড়া বর্ডার রোড হয়ে যাক। কাঁটাতারে বেড়া হোক। দীর্ঘদিনে জিয়ে থাকা সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছেন এলাকার 50 জন কৃষক। তারা জমি দিচ্ছেন যাতে দ্রুত এখানে কাঁটাতারের বেড়া তৈরি করে বিএসএফ এবং নিশ্চিন্তে নিরাপদে রাত কাটাতে পারেন তারা। জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্তের বেরুবাড়ি এলাকা থেকে সঞ্জয় মণ্ডলের সঙ্গে পিনাকি শীল ও শান্তনুকর, নিউজ 18 বাংলা।